গল্প বিয়ের ফাঁদে। লিখেছেন রাখি জানা ঘরাই। এই নিয়ে 3বার এলো সম্বন্ধটা, আর নেওয়া যাচ্ছে না। বিরক্ত লাগছে শর্মির। মা বাবা সামনে থেকে উঠে চলেই যাচ্ছিল। ওর বাবা মনোময় বাবু মেয়েকে বললেন, একবার একটু ভেবে দেখতে পারিস তো, ছেলেটা কোনো অংশে কম কিছু নয়, যেমন দেখতে তেমন ব্যবহার। আমার আর তোর মায়ের খুব পছন্দ হয়েছে, আমাদের কথাটা একটু ভেবে দেখ। শর্মি বলল, তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমার কোনো মান সম্মান নেই? একই স্কুলে আমরা চাকরি করি, সবাই কি ভাববে? শর্মির মা মালা দেবী বললেন, তাতে কি, বরং ভালোই তো হবে। তুই আমাদের একমাত্র মেয়ে, সময়ে অসময়ে আসতে পারবি আমাদের কাছে। বারবার সম্বন্ধটা আসছে, কথা একটু এগোই। একদম না, ওই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তাছাড়া আমি বিয়ে করতেই চাই না। এই প্রসঙ্গে একদম কথা বলবে না বলেই ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে গেল শর্মি। সপ্তাহে এই একটা ছুটির দিন পাই মোটে, তাও সকাল সকাল ঘটক এসে মেজাজ পুরো বিগড়ে দিল। ক্লাস টেস্টের খাতাগুলো এখনো দেখা হয়নি, অথচ পরশুদিনই জমা দিতে হবে। খাতাগুলো নিয়ে চেয়ারটা টেনে বসলো শর্মি। মালা দেবী সবে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন মেয়ের জন্য চা করতে। মনোময় বাবুর ডাকে পিছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। মনোময় বাবু স্ত্রীকে বললেন, আমি খবর পাঠাই, ওই ছেলের হাতে মেয়েকে সম্প্রদান করব। কি বলছো কি? মেয়ের মেজাজ চেনো তুমি? সে দিক, ওর কথা শুনলে সারা জীবনেও বিয়ে হবে না। আজ আমরা আছি, কাল যখন থাকবো না, তখন ওকে কে দেখবে? সেই চিন্তায় চিন্তায় ঘুম হয় না রাতে। তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমারও হয়ে যাচ্ছে। মেয়ে সেগুলো বুঝলে তো? বুঝতে হবে। এক কাজ করো গিন্নি, কিছু দাও, খেয়ে বেরিয়ে পড়ি, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবে এখন? ফিরে এসে বলবো। দাও দেখি তাড়াতাড়ি টিফিনটা, খেয়ে বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে। যা করবে ভেবে চিন্তে করো, বলেই মালা দেবী রান্নাঘরে গেলেন। শর্মি খাতা দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে গেল। ফিরে গেল খানিক অতীতে। স্কুল পেরিয়ে সবে কলেজে গিয়েছে, বায়োলজি অনার্স। ওর প্রিয় বান্ধবী শেলি শুধু ওর সাথে ছিল, বাদ বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। তবে মাসে একবার ওরা দেখা করতো কারুর না কারুর বাড়িতে। বছরে 2 থেকে 3বার ওরা রূপনারায়ণের ধারে গিয়ে পিকনিক করত, শুধু একসাথে মিলিত হওয়ার জন্য। রিম্পা কলেজে পড়তে পড়তে রণজয়ের সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছিল। বাদ বাকি ওদের ব্যাচের বেশিরভাগ মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে, ওই শুধু বাকি। এখন 30 ছুঁই ছুঁই। শেলি আর ও স্কুলে চাকরি পাওয়ার 6 মাসের মধ্যে শেলি বিয়ে করেছিল এক প্রফেসরকে। 8 মাসের মাথায় মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। শেলি আবার বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছে। ও জানেই না কার দোষ ছিল, তবু শেলিকে পই পই করে বলেছে, দেখে শুনে যাচাই করে নিস। এইসব দেখে শুনে ওর বিয়ে করার ইচ্ছেটাই নেই। তার উপর ওই ক্যাবলাকান্ত শশাঙ্ক স্যারকে দেখলেই মেজাজটা বিগড়ে যায় শর্মির। আবার খাতা দেখায় মন দেয় শর্মি। পরের দিন স্কুলে গিয়ে মঞ্জুলাদির কাছ থেকে জানতে পারে স্কুল থেকে সবাই পিকনিকে যাবে। শুনেই শর্মি ওরফে শর্মিষ্ঠা লাফিয়ে ওঠে। কতদিন হয়ে গেল পিকনিকে যায়নি, কোথাও ঘুরতে যায়নি। শুধুমাত্র ওরা টিচাররা যাবে ঠিক হয়। বেলাদি, জয়ন্তীদি, মীরাদি এসে শর্মিকে চেপে ধরে। মীরাদি বলল, কি রে, এবার যাবি তো? আগেরবার শরীর খারাপের বাহানা দিয়ে কেটে পড়েছিলি। শর্মি খুব আনন্দের সাথে বলল, অবশ্যই যাব, সবাই যাচ্ছে। জয়ন্তীদি বলল, সবাই যাচ্ছে, ফ্যামিলিকে সাথে নিতে পারিস। ও তাই নাকি? তাহলে মা বাবাকেও সাথে নেব। অনেক দিন হয়ে গেল, কোথাও যাওয়া হয়নি। কোথায় যাব আমরা? বেলাদি বলল, গেঁওখালি, জায়গাটা ভীষণ সুন্দর। ওরা কথা বলছিল, ঠিক সেই সময় শশাঙ্কবাবু এসে শর্মিকে জিজ্ঞেস করে, কি মিস রায়, যাচ্ছেন তো? কথাটা শুনেই শর্মির সর্বাঙ্গ জ্বলে ওঠে। তেল দিয়ে আঁচড়ানো চুলের দিকে তাকিয়ে বলল, যাব, তাতে আপনার খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। ভ্রুজোড়া কুঞ্চিত করে শশাঙ্কবাবু জিজ্ঞেস করলেন, মানে? মানেটা তো আমিও বুঝতে পারছি না মিস্টার বসু। একবার না বলা সত্ত্বেও বারবার আপনি আমার বাড়িতে ঘটক পাঠান কোন সাহসে? মেয়ের জুটছে না বুঝি, তাই আমার পিছনে পড়ে আছেন?
উপস্থিত সকলেই অবাক হয়ে গেল ওর কথা শুনে। শশাঙ্কবাবু মুখ অপমানে লাল হয়ে উঠল। কোনো রকমে বললেন, আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমি কাউকেই পাঠাইনি। মীরাদি বললেন, কি বলছিস শর্মি? উনি কেন? কথাটা শেষ করতে পারলেন না, তার আগেই শর্মি বলে উঠল, তোমরা জানো না, জয়েন করার কিছুদিন পর উনি আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, আর এখন বাড়িতে ঘটক পাঠাচ্ছেন। আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন ক্যাবলাকান্তকে আমি বিয়ে করব? শশাঙ্কবাবু আর দাঁড়ালেন না। অপমানে মাথাটা গরম হয়ে গেছে। ওখান থেকে চলে যান তিনি। শর্মিকে ওরা কিছু বলবে তার আগেই প্রার্থনার ঘণ্টা পড়ে যায়। যে যার কাজে চলে যায়। বেলাদি শর্মির দিকে তাকিয়ে বলল, কাজটা ভালো করলি না শর্মি? অন্য কোথাও ডেকে নিয়ে গিয়ে বলতে পারতিস, আমাদের সামনে ওইভাবে। যা করেছি ঠিক করেছি, খুব বার বেড়েছিল। বলেই শর্মি চলে যায় প্রার্থনা হলের দিকে। শর্মিদের স্কুলটা গার্লস স্কুল হলেও দুজন পুরুষ শিক্ষক ছিলেন অঙ্কের, একদম প্রথমের দিকে। আর অফিসে 2 জন ছেলে আছে। শশাঙ্কবাবু কেমিস্ট্রির শিক্ষক হয়ে বছর 4 আগে এসেছেন। বাদ বাকি প্রায় 50 জন মহিলা শিক্ষক, সবাই বিবাহিত এবং শর্মির থেকে বড়। ওকে সবাই ছোট বোনের মতোই দেখে আর ভালোবাসে প্রত্যেকে। নির্দিষ্ট দিনে সবাই হাজির হয় যাওয়ার জন্য। ওরা 2টো বাস ভাড়া নিয়েছে। অবশ্য শেষ পর্যন্ত প্রায় 10 জন শিক্ষিকা বাতিল হয়েছে তাদের নিজেদের সমস্যার জন্য। সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছে। শর্মিও তার মাকে নিয়ে এসেছে। ওর বাবার অফিসে ভীষণ কাজের চাপ, তাই আসতে পারেননি। হেডমিস মঞ্জুলাদির মেয়েকে খুব সুন্দর দেখতে, বছর 7 বয়স হবে, ভীষণ কিউট। ওকে নিয়ে ব্যস্ত সবাই, শর্মিও বাদ যায় না। হই হই করতে করতে সবাই গাড়িতে উঠে বসলো। শর্মি একবার নিজের অজান্তে চোখটা বুলিয়ে নিল। না, কোথাও তাকে দেখতে পেল না। মনটা একটু আশাহত হলো। আসলে সেদিনের পর আজ প্রায় 15 দিন হয়ে গেল আর তার দেখা পায়নি। সেদিন হয়তো ওরকমভাবে বলাটা উচিত হয়নি। শর্মি পরে বুঝেছিল, কিন্তু তখন কিছু করার ছিল না। সুন্দরী শর্মির একটু ইগোটা বরাবরই বেশি। গেউখালিতে নেমে ওরা আগে নিজেদের জন্য স্পটটা খুঁজে নিয়ে বসে শতরঞ্চি বিছিয়ে বসে পড়ল। এই ডিসেম্বর মাসটা খুব ভালো ওয়েদার। সেরকম ঠান্ডা পড়ে না, আবার গরমও অত লাগে না। নদীর হাওয়া খাওয়ার জন্য শর্মি নদীর ধারে গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকাতে গিয়ে চোখ পড়ল শশাঙ্কবাবুর উপর। একটি মেয়ের হাত ধরে নদীতে নামাচ্ছে, খুব হাসছে তার সাথে। দেখেই শর্মির মুখটা গোমড়া হয়ে গেল। কিন্তু প্রচন্ড কৌতূহল হচ্ছে মেয়েটাকে। জলখাবার রেডি করা হয়েছে, তাই ডাক পড়ল। ওরা সাথে করে রাঁধুনি আর রান্নার সরঞ্জাম সব এনেছে। টিফিনে কেক, কারো রুটি, ডিম সেদ্ধ, কলা, 2টো করে মিষ্টি। ফলমূল কেউ খেতে চাইলে নিতেই পারে। শর্মি ফিরে এসে মাকে কোথাও দেখতে না পেয়ে বেলাদিকে জিজ্ঞেস করলো, মা কোথায়? বেলাদি ডিম সেদ্ধতে কামড় দিয়ে বলল, বড়দির সাথে ওইদিকে গেল দেখলাম। তুই খা, কাকিমা চলে আসবেন। কৌতূহল চেপে রাখতে না পেরে শর্মি বেলাদিকে জিজ্ঞেস করেই ফেলল, শশাঙ্কবাবুর সাথে মেয়েটাকে? জানতে পারলো ওনার বান্ধবী বড়দির অনুমতি নিয়েই এনেছে। কথাটা শোনার পর শর্মির পুরো মুডটাই অফ হয়ে গেল। আর কিছুই ভালো লাগছে না। সবাই ঘুরছে, মজা করছে, আড্ডা দিচ্ছে। ও একা একা একটু দূরে গিয়ে নদীর দিকে তাকিয়ে বসে আছে। রান্নার গন্ধ এসে নাকে লাগছে। দূরে আবার শশাঙ্কবাবু আর ওনার বান্ধবীকে দেখতে পেল শর্মি। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ঠিক সেই সময় মালা দেবী এসে বললেন, একা একা কি করছিস? চল, সবাই তোকে খুঁজছে। কিছু ভালো লাগছে না, না এলেই ভালো হতো। সে কি রে, এই এত আনন্দে লাফাতে লাফাতে এসে বেশ ভালোই ছিলি, হঠাৎ মুড অফ হয়ে গেল কেন? জানি না। হ্যাঁ রে, শশাঙ্ক আসেনি? ওই যে বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নির্লজ্জ লোক একটা। বলেছিলি না ভালো ছেলে, ওই তার নমুনা। ছি। কেন, কি করেছে? ভালোই করেছে, বান্ধবীকে এনে। আর তুই অত রেগে যাচ্ছিস কেন? আমি রাগ করবো কেন? বয়ে গেছে। চলো, সবাই ওদিকে আছে। আর তো ঘন্টা 2 ঠিক সময় কেটে যাবে। বলেই আর একবার ওদের দিকে তাকিয়ে হাঁটা দিল সবাই যেখানে বসে আছে সেই দিকে। খাওয়ার সময় শশাঙ্কবাবুকে বেশ ভালো করে লক্ষ্য করে শর্মি। না, একবারও তার দিকে তাকাচ্ছে না।
সবার সাথে বেশ হেসে হেসে কথা বলছে, শুধু শর্মির সাথেই বলছে না। তারই মধ্যে মঞ্জুলাদি হঠাৎ করে বলে উঠলেন, আমি একটা প্রস্তাব রাখছি, শুনে সবাই বলুন কেমন হবে। সবাই চেঁচিয়ে বলল, কি প্রস্তাব বর্দি? মঞ্জুলাদি একবার শর্মির দিকে তাকিয়ে বললেন, শশাঙ্ক বাবুর সাথে আমাদের শর্মির সম্বন্ধ হলে কেমন হয়? চমকে ওঠে শর্মি। বর্দি একই কথা বলছেন? শশাঙ্ক বাবু তখন চোখ তুলে ওর দিকেই তাকিয়ে আছে। সবাই যখন বলে উঠেছে দারুণ হবে, দুজনকে বেশ মানাবে, তখনই শশাঙ্ক বাবু বলে উঠলেন, আপনারা ভুল করছেন, ওনার সাথে আমাকে মানাবে না, ক্ষমা করবেন বর্দি। তখনই ওর পাশে থাকা সেই মেয়েটি ওর হাত চেপে বলে উঠল, খুব ভালো হবে ফুলদা, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে, সবার পছন্দ হবে। তোমার আর ওনার বয়সটাও ঠিক আছে, আমি পিসুমণিকে গিয়ে বলবো, তুমি রাজি হও। সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করছে। মীরাদি বললেন, তোমার পিসতে তো বোধ হয় শশাঙ্ক। শশাঙ্ক বাবু মাথা নাড়লেন। প্রসঙ্গ চাপা পড়ে গেল, সবাই খাওয়াতে মন দিল আবার। শশাঙ্ক বাবুর কথা শুনে শর্মির খাওয়াটা বিস্বাদ হয়ে গেল। বিকেলে সবাই যখন ফেরা তোড়জোড় চলছে, তখনই শর্মির মায়ের বুকে ব্যথা শুরু হয়। ওদের সাহায্য করার জন্য অনেকেই ছিল, কিন্তু বাড়ি ফিরতেই হবে বেশিরভাগ জনকে। কি করবে, কোথায় নিয়ে যাবে, এমন অবস্থায় শশাঙ্ক বাবু এগিয়ে এলেন। গাড়ি বুক করে শর্মি আর ওর মাকে নিয়ে হাসপাতালে ছুটলেন। সঙ্গে বেলাদির বর গেলেন, বাকিদের সাথে ওনার বোনও ফিরে গেলেন। হাসপাতালে ভর্তি করার প্রায় ঘন্টা দুয়েক পরে এসে ডাক্তার জানালেন গ্যাসের ব্যথা ছিল। এতক্ষণ কেউ কোনো কথা বলেনি। শর্মিকে কাঁদতে দেখে শশাঙ্কবাবু শুধু একবার বলেছিলেন, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। শর্মি ওর বাবাকে ফোন করে দিল, মা ঠিক আছে। মালা দেবী বেরিয়ে আসতেই শর্মি জড়িয়ে ধরল মাকে। মাথায় হাত বুলিয়ে তিনি মেয়েকে বললেন, আমার কিচ্ছু হয়নি তো, ভাগ্যিস ছেলেটা ছিল। তারপর শশাঙ্কবাবুর হাত ধরে বললেন, ভাগ্যিস তুমি ছিলে বাবা, না হলে মেয়েটা একা একা এখানে কি করতো আমাকে নিয়ে কে জানে। শশাঙ্কবাবু ওনার হাত ধরে বললেন, আপনি আমার মায়ের মতো, মাকে কি বিপদে রেখে যেতে পারি? চলুন, গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়ি ফেরা যাক। মালা দেবী ওদেরকে রেখে এগিয়ে গেলেন বেলাদির বরের সাথে। শর্মি এবার চোখ তুলে তাকালো শশাঙ্কবাবুর দিকে। মনটা এখন অনেক শান্ত হয়েছে। একটু কাছে এগিয়ে এসে শর্মি বলল, ক্ষমা করতে পারবেন? শশাঙ্কবাবু শর্মির দিকে অবাক হয়ে ক্ষণিক চেয়ে রইলেন। তারপর হাত দুটো ধরে বললেন, কখনো এই হাত ছাড়িয়ে নেবেন না তো? শর্মি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। মালা দেবী বরকে ফোন করে জানালেন প্ল্যান সাকসেসফুল। মঞ্জুলাদিকেও ফোন করতে ভুললেন না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।